ডক্টর ইউনূসের পতন ঐতিহাসিক ইঙ্গিত। ইতিহাস কথা বলে পৃথিবীর নানান বিষয় এবং এর উত্থান পতন হচ্ছে ইতিহাসের চ্যাপ্টার। এই উত্থান পতন সম্পূর্ণ স্রষ্টার ব্যাপার, যিনি বিশ্ব জাহানের সর্দার। আজকের বিষয় ডক্টর ইউনূসের পতন ঐতিহাসিক ইঙ্গিত। ডক্টর ইউনূস 2024-এর বিপ্লবী সরকার। বিপ্লবী সরকার হলেন সেই সরকার যারা কোনো নির্বাচনে বা ভোটে বা গণভোটে বা কোনো প্রতিযোগিতা ছাড়াই জনগণের ম্যান্ডেট পান। স্বাধীনতার পর ডক্টর ইউনূসের আগে 3টা বিপ্লবী সরকার গত হয়েছে বাংলাদেশে। সেই হিসেবে ডক্টর ইউনূস হচ্ছে চতুর্থ বিপ্লবী সরকার। যে 3টা সরকার গত হয়েছে, 1 নম্বরে শেখ মুজিবুর রহমান 10ই জানুয়ারি 1972 থেকে 15ই আগস্ট 1975। 2 নম্বরে হচ্ছে খন্দকার মোশতাক সরকার, 16ই আগস্ট 1975 থেকে 4 নভেম্বর 1975। আর জিয়াউর রহমান সরকার 7ই নভেম্বর 1975 থেকে 30শে মে 1981। এই 3টা সরকার সবারই উত্থান প্রায় একই রকম। তবে প্রশ্ন হতে পারে 90-এর তত্ত্বাবধায়ক সরকার এবং 1/11-র সরকার ভিন্ন কেন? অবশ্যই তাদের ভিন্ন আকার। ডক্টর ইউনূস সহ এই 3টা সরকারের কেউই ক্ষমতা পাবার আগ মুহূর্তে ক্ষমতার স্বপ্ন তো দূরের কথা, মানে কল্পনাও ছিল না। অনেকটা জোর করে তাদেরকে ক্ষমতায় বসানো হয়েছে। এই 4টা সরকারের পতনের শিক্ষা ইসলামের সেই 4 খলিফার সাথে অনেকটাই মিলে যায়। ডক্টর ইউনূসের আগে 3টা যে সরকার, এই সরকারের উত্থান এবং পতনের শিক্ষাটাই ডক্টর ইউনূসের জন্য একটা আলোকবর্তিকা বা দিক নির্দেশনা। এবার আলোচনায় আসি। প্রথম সরকার হচ্ছে শেখ মুজিবুর রহমান সরকার। তিনি 71-এর 26শে মার্চ থেকে 72-এর 10ই জানুয়ারি পর্যন্ত 8ই জানুয়ারি পর্যন্ত পাকিস্তানে বন্দী ছিলেন। দেশে ফিরে আসবেন এই নিশ্চয়তা ছিল না, ক্ষমতা তো দূরের কথা। তিনি ভাগ্যের জোরে 72-এর 10ই জানুয়ারি দেশে ফেরেন, মানে পশ্চিমা দেশ এবং ভারত হয়ে এসে। ওই সময় কিন্তু বাংলাদেশ মানে পাকিস্তান থেকে স্বাধীন হয়ে প্রায় 25 দিন পার হয়ে গেছে। দেশে ছিল ভারতের শাসন। ভারতীয় সেনারা এই দেশে যা চাইতো ওই সময় তাই করতে পারত। তারা 1971-এর 31শে ডিসেম্বর আমাদের একজন সেক্টর কমান্ডার মেজর দলিল তাকে অ্যারেস্ট করে ভারতে আটকে রেখেছিল জেলে। তার প্র্যাকটিক্যাল প্রমাণ যেমন হাসিনা আমলে এই যে জেল গেট থেকে সুকুরঞ্জন বালিকে যেভাবে ধরে নিয়ে ভারতে আটকে রাখা, এরকম ভারতীয় বাহিনী 71 সালে আরেকজন সেক্টর মুক্তিবাহিনী কমান্ডার কাদের সিদ্দিকের বিরুদ্ধে হুলিয়া জারি করেছিল। মানে এরকম অসংখ্য ঘটনা স্পষ্ট হয় যে ওই সময় ভারতীয় বাহিনীর দেশে কেমন ভয়ঙ্কর একটা শাসন ছিল, মানে কর্তৃত্ব ছিল। আজকে আওয়ামী লীগ বা বিএনপির তথাকথিত মুক্তিযোদ্ধা ব্যবসায়ীরা যারা বড় বড় বুলিয়া ওড়ায়, ওদেরকে জিজ্ঞেস করেন তো 71-এর 16ই ডিসেম্বর থেকে 72-এর 15ই মার্চ পর্যন্ত তারা কি না ছিঁড়েছে এদেশে। ওদের বাংলাদেশে কোনো অস্তিত্ব ছিল ওই সময়? ওই সময় সম্পূর্ণ ক্ষমতা তো ভারতীয় বাহিনী হাতে ছিল। এই সময়ে ঠিক এমন একটা পরিস্থিতির মধ্যে 10ই জানুয়ারি 1972 তারিখে শেখ মুজিবুর রহমান ভারতের তাবেদার সরকার হিসেবে ক্ষমতা গ্রহণ করে। তার চোখের সামনে এই যে 11ই জানুয়ারি 1972 তারিখে ক্ষমতা গ্রহণের পরদিন আমাদের প্রখ্যাত সাংবাদিক গোলাম রহমানকে এই ভারতীয় বাহিনীর মানে মাধ্যমে হত্যা করা হয়। আপনার আরেকটু পরে আসেন 30শে জানুয়ারি 1972 তারিখে প্রখ্যাত লেখক জহির রায়হান আর শহীদুল্লাহ কায়সারকে ভারতীয় বাহিনীর অধীনেই হত্যা করা হয়েছে। এর পরিবারের সদস্যরা শেখ মুজিবকে বলতে যান, শেখ মুজিব রীতিমতো এদেরকে হুমকি দামকি দেন। মানে এভাবে অসংখ্য বুদ্ধিজীবী হত্যাকাণ্ডর প্রকাশ্য অপ্রকাশ্য নির্দেশদাতা ছিলেন এই শেখ মুজিবুর রহমান। শেখ মুজিব 15ই মার্চ 1972 তারিখে ভারতীয় বাহিনীকে আনুষ্ঠানিকভাবে এই দেশ থেকে বিদায় জানান। এরপরে নিজের মতো করে দেশ চালান। কিন্তু শেখ মুজিবের যে পতন, এর কারণ হিসেবে 2টি মেইন ভুল আমরা দেখতে পাই। 1 নম্বর হচ্ছে সেনাবাহিনীর বিপরীতে তিনি রক্ষী বাহিনী গঠন করেছেন। দেশের অসংখ্য জ্ঞানী গুণী ওলামা মাশায়েখদের হত্যা এবং নিধন করেছেন। আরেকটা ভুল হচ্ছে 10ই জানুয়ারি 1972 তারিখে তিনি জাতির সামনে একটা ভাষণ দেন। এদেশে 7.5 কোটি বীর বাঙালি আর 30 লাখ শহীদের সংখ্যাটা ঘোষণা করেন। কিন্তু কয়েকদিন যেতে না যেতেই ভারতের ইন্ধনে তিনি মাত্র 669 জনকে বীর উত্তম, বীর বিক্রম, বীর প্রতীক খেতাব দেন। আর 7 জন শহীদকে দেন হচ্ছে বীরশ্রেষ্ঠ খেতাব। এটা হচ্ছে শেখ মুজিবের সৃষ্ট বাংলাদেশের সবচেয়ে নিকৃষ্ট বৈষম্য। এই খেতাব বৈষম্যে আপনি দেখেন সেক্টর কমান্ডার মেজর দলিল বঞ্চিত আছেন। এমএজি ওসমানীর নাম নাই খেতাবের মধ্যে। অসংখ্য দেশপ্রেমিক কোনো খেতাব পান নাই, অথচ তারা দেশের স্বাধীনতার জন্য অনেক ত্যাগ স্বীকার করেছেন। আপনার সেই বৈষম্যের ঘানি, শেখ মুজিবের সেই 71-এর খেতাব বৈষম্যের ঘানি আমাদেরকে 2024-এর রক্তক্ষয়ী বিপ্লব পর্যন্ত বহন করতে হয়েছে। 1975-এর 15ই আগস্ট একদল দেশপ্রেমিক সেনা এই নিকৃষ্ট বৈষম্যের হোতা শেখ মুজিবকে সপরিবারে হত্যা করেন। গেল প্রথম বিপ্লবী সরকারের উত্থান পতন। এবার দ্বিতীয় বিপ্লবী সরকার হচ্ছে খন্দকার মোশতাক সরকার। 16ই আগস্ট 1975 তারিখে তিনি কল্পনাও করেননি যে তিনি ক্ষমতা পাচ্ছেন। দেশের একটা ভয়ঙ্কর পরিস্থিতি তিনি আঁচ করতে পারেন।
ভয়ে টয়লেটে ঢুকে আর বের হন না। তখন বিপ্লবী সেনা কর্নেল ফারুক এসে রাইফেলে বাদ দিয়ে টয়লেটে গুতা মারেন, মানে অনেকটা জোর করে তাকে ক্ষমতায় বসিয়ে দেন। মাত্র ৮১ দিন এই খন্দকার মোশতাক ক্ষমতায় ছিলেন। ৮১ দিনে একটা দুর্ভিক্ষ কবলিত বাংলাদেশকে তিনি উন্নয়নমুখী করতে সফল হন। এত ভালো কাজের পরেও তিনি ৮১ দিনে কেন পটল তুললেন? এর কারণ হিসেবে জানা যায় যে যারা তাকে জোর করে ক্ষমতায় বসালো সবাইকে তিনি দেশের বাইরে পাঠিয়ে দেন। খন্দকার মোশতাক তার এই বিশ্বাসঘাতকতার কারণে একটা সেনা বিদ্রোহে ক্ষমতা হারান আর মানে ২ বছরের জন্য জেলে চলে যান। এরপরে আসে তৃতীয় বিপ্লবী সরকার জিয়াউর রহমান। তিনি ক্ষমতার ৩ ঘন্টা আগেও নিজের প্রাণ নিয়েই শঙ্কিত ছিলেন। বিদ্রোহী সেনারা জিয়াউর রহমানকে গৃহবন্দী করেন। ৭৫-এর ৭ই নভেম্বরে এই জিয়াউর রহমান কিন্তু একবারে মৃত্যুর জিকির পড়তে থাকেন। ভাগ্য ভালো, একদল সৈনিক জিয়াউর রহমানকে মুক্ত করে সোজা ক্ষমতায় বসিয়ে দেন। আর ক্ষমতার চেয়ারে বসে জিয়াউর রহমান সব কিছু ভুলে যান। যে সেনারা তাকে ক্ষমতায় বসিয়েছেন তাদেরকেই সামরিক ট্রায়ালে মার্শাল লতে বিচার করেন। তিনি দেশের অনেক উন্নতি করেছেন। আগের ২ সরকার শেখ মুজিব, খন্দকার মোশতাকের চেয়ে অনেক গুণ, শতগুণ বা বহুগুণ। কিন্তু ওই একটা বিশ্বাসঘাতকতা, নির্মম পরিণতি, এত উন্নয়ন সমৃদ্ধি সত্ত্বেও ৩০শে মে ১৯৮১ সালে নির্মমভাবে শহীদ হন। এভাবে ৩টা বিপ্লবী সরকারের পতনই একই কারণ। যারা তাদের ক্ষমতায় বসিয়েছেন তাদের সাথে বিশ্বাসঘাতকতা করেছেন। যেমন কর্ম তেমন ফল পেয়েছেন। এবার আসি চতুর্থ শেষ বিপ্লবী সরকার ডক্টর ইউনূস সরকার নিয়ে। ডক্টর ইউনূস কল্পনাও করেননি যে বিপ্লব হবে, এত সহজে তিনি ক্ষমতা পাবেন। ৫ই আগস্ট ২০২৪ তারিখে ফ্রান্সে চিকিৎসাধীন ছিলেন ডক্টর ইউনূস। ক্ষমতা তো দূরের কথা, ডক্টর ইউনূস শেখ হাসিনার জেলে বয়ে মানে আতঙ্কিত ছিলেন। ৫ই আগস্ট তাকে শত অনুনয় বিনয় করেও দেশে আনা গেল না। ৩ দিন পর্যন্ত তিনি অবজার্ভ করলেন, বিশ্বাসই করতে পারলেন না। রাজনীতিতে নামার প্রস্তাবে রাজি হবেন কিনা সেই বিষয়ে দেশে ফিরে সিদ্ধান্ত নেবেন ডক্টর মোহাম্মদ ইউনূস। ভারতীয় গণমাধ্যম CNN নিউজ 18-এ দেয়া সাক্ষাৎকারে কথা জানান তিনি। বলেন, বর্তমানে রাজনৈতিক জটিলতা দূর হবে বৈধ নির্বাচনের মাধ্যমে। ডক্টর ইউনূস জানান, শিক্ষার্থীদের আন্দোলনে শেখ হাসিনার সহিংস প্রতিক্রিয়াই তার পতনের কারণ। শিক্ষার্থীরা শুরুতে প্রধানমন্ত্রীকে সরাতে মাঠে নামেননি। তাদের দাবি ছিল কোটা সংস্কার। শেখ হাসিনার প্রতিক্রিয়াই তার পতনের কারণ। ছোট্ট একটি বিষয়কে জটিল করে তুলেছিলেন তিনি। বর্তমানে এই রাজনৈতিক জটিলতা শুধু সুষ্ঠু নির্বাচন দিয়েই দূর করা সম্ভব। আমি চিরকাল রাজনীতি থেকে দূরে থেকেছি। ২০০৭ সালে যখন অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় ছিল তখনও আমাকে সেই সরকারের প্রধান হতে অনুরোধ করা হয়েছিল, কিন্তু আমি বিনয়ের সাথে তা প্রত্যাখ্যান করি। আমি জানি না রাজনীতিতে নামার প্রস্তাবে রাজি হব কিনা। দেশে যাওয়ার আগে কোনো সিদ্ধান্ত নিতে চাই না। তারপরে ৮ই আগস্টে তিনি দেশে এসে ক্ষমতা গ্রহণ করেন। মানে আগের যে ৩ বিপ্লবী সরকার যেমন বিশ্বাসঘাতকতা করেছেন, আমাদের ডক্টর ইউনূস সেই একই পথে হাঁটছেন। মানে যারা তাকে ক্ষমতায় বসিয়েছেন ডক্টর ইউনূস তাদের চেতনা এবং তাদের দাবির বিপরীত কাজ করছেন। যারা এই জুলাই বিপ্লব সফল করেছেন তাদের একমাত্র আন্দোলন এবং দাবি ছিল হচ্ছে ৭১-এর অন্যায় এবং বিভাজনের যে বৈষম্যের এই কোটা সংস্কার, মুক্তিযোদ্ধা কোটা সংস্কার, এটাই একমাত্র সংস্কার যেটা বাংলাদেশের দরকার। বিগত ১৬টা বছর অসংখ্য ইস্যু ছিল, কোনো কিছুতে হাসিনার কিছু হয়েছে বলেন? কিচ্ছু করতে পারেনি কেউ। অথচ এই মুক্তিযোদ্ধা কোটা ইস্যু, সংস্কার ইস্যু এমন একটা ইস্যু যেটা হাসিনার পতন ঘটিয়ে দিল। এই আন্দোলনের মূল মন্ত্র কী ছিল আমাদের? তুমি কে, আমি কে, রাজাকার রাজাকার। কে বলেছে? স্বৈরাচার স্বৈরাচার। ঢাকা বিশ্ববিদ্যালয় বুয়েট সহ সারা দেশব্যাপী এই মানে স্লোগান ধ্বনিত হতে থাকে। তুমি কে, আমি কে, রাজাকার রাজাকার। তোমার বাবা আমার বাবা রাজাকার রাজাকার। তার মানে তারা নিজেদেরকে রাজাকার হিসেবে পরিচয় দিল। আমি তো তাদের রাজাকার বলিনি। তারা নিজেরাই স্লোগান দিয়ে নিজেদেরকে রাজাকার হিসেবে পরিচিত করলো সকলের কাছে। এবং এটাই প্রতিবাদ প্রত্যেক শ্রেণী পেশার মানুষ কিন্তু করেছিল, সকলেই। হ্যাঁ, আমাদের ছাত্রলীগ থেকে শুরু করে, যুবলীগ থেকে শুরু করে অন্যান্য সংগঠন, প্রগতিশীল সংগঠন সকলেই কিন্তু এর প্রতিবাদ করেছে। এমন কোনো সেকশনের মানুষ নাই যেটা প্রতিবাদ না করেছে। তখন তারা তাদের স্লোগান পরিবর্তন করলো। কী স্লোগান? চেয়েছিলাম অধিকার, হয়ে গেছি রাজাকার। আরে রাজাকার তো আমি তোমাদের করি নাই, তোমরা নিজেরা স্লোগান দিয়ে তোমাদেরকে রাজাকার করেছো। তোমরা স্লোগান দিয়েই তোমাদের পরিচয় দিয়েছো। তোমরা শুধু না, তোমরা রাজাকার, তোমার বাবা রাজাকার, এটা তো তোমরাই করেছো। এই স্লোগানের রেশ ধরে আবু সাঈদ প্রকাশ্য স্বৈরাচারের গুলিতে জীবন হারান। এই আবু সাঈদের এই শহীদের এই দৃশ্য শিশু থেকে বৃদ্ধ প্রত্যেকের প্রাণে নাড়া দিয়েছে। স্বৈরাচার হাসিনা দেশ থেকে পালিয়ে গেছে। স্বৈরাচার হাসিনা তার এই ভারত প্রভুর সাহায্যে ৭১-এর এই মুক্তিযুদ্ধ ব্যবসা বা যুদ্ধের মাধ্যমে এক বিশাল বৈষম্যের সাম্রাজ্য গড়েছিল। তাই এত সহজে এত ঠুনকো হয়ে গেছে কল্পনাও করেননি। এই হাসিনা একচেটিয়া এই মুক্তিযোদ্ধা কোটা বৈষম্যের মাধ্যমে লাখ লাখ নিজস্ব পাঁচটা তাবেদার গোষ্ঠী বাংলাদেশে সকল স্তরে ছেদ করেছেন। সকল চাকরি, প্রশাসন, পুলিশ, আপনি শিক্ষা প্রতিষ্ঠান, ব্যাংক, বিমা, এমন কোনো সেক্টর আছে তিনি বাদ রেখেছেন হাসিনা। মানে এর চেয়ে ভয়ঙ্কর হচ্ছে কি, এই হাসিনা প্রত্যেক থানাভিত্তিক যে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স আছে, এই কমপ্লেক্সের মাধ্যমে প্রত্যেক ভোট কেন্দ্র ভিত্তিক নির্দিষ্ট পরিবারে
মুক্তিযোদ্ধা ভাতা দিয়েছেন, ওই পরিবারের সন্তানদেরকে মুক্তিযোদ্ধা কোটার সুবিধা এবং সব জায়গায় চাকরির সুবিধা দিয়েছেন, মানে একটা বৈষম্যের একটা রাজ্য গড়েছেন। ওরা ওই সুবিধাভোগীরা শেখ হাসিনাকে চিরদিন বিনা ভোটে ক্ষমতায় রাখার একটা ম্যান্ডেট দিয়েছিল যে হাসিনা কোনো ভোট লাগবে না। ওই ওই পরিবারগুলো ভোট কেন্দ্র ভিত্তিক 50টা পরিবার থেকে যদি 5 জন করে 250 লাঠিয়াল যদি একটা ভোট কেন্দ্রে দাঁড়ায়, এমন কোনো আদর্শ আছে ওদেরকে মানে লড়াই করতে পারে? ওরা তো সম্পদশালী, ওরা যা ইচ্ছা করতে পারে। এভাবে হাসিনাকে চিরদিন মানে ক্ষমতায় থাকার একটা পাকাপোক্ত বন্দোবস্ত করেছিল। ডক্টর ইউনূস সরকারের এই ক্ষমতার পরেও এই মুক্তিযোদ্ধা ভাতা এবং করার সুবিধাভোগীরা দিব্যি টিকে আছে। ওরা ঠিকই প্রতি মাসে মুক্তিযোদ্ধা ভাতা পাচ্ছে, ওদের মুক্তিযোদ্ধা কোটার যে চাকরিগুলো পেয়েছে, চাকরিতে বহাল আছে, সব কিছু টিকে আছে। এটা কত বড় বিশ্বাসঘাতকতা ভাবতে পারেন? দেখেন, এরপরে এই ডক্টর ইউনূসের সরকারের মধ্যেও সম্প্রতি মেডিকেল ভর্তি পরীক্ষায় 40 পেয়ে ঢাকা মেডিকেলে চান্স পেল। কেন? এগুলো হচ্ছে আমাদের ডক্টর ইউনূস সরকারের বিশ্বাসঘাতকতা। আপনার এই প্রাইমারি টিচার 6531 জন যে নিয়োগ পেল, এদের 84% হচ্ছে মুক্তিযোদ্ধা কোটাভোগী। প্রথমে আদালত থেকে ডক্টর ইউনূস চেষ্টা করলেন যে এদের নিয়োগ বাতিল করে দিলেন, কিন্তু এরা আন্দোলন করলো। বিএনপি, জামাত, এনসিপি এরা যারা আছে কেউ টু শব্দ করলো না, আন্দোলন করলো না। এই কোটাভোগীরা নির্বিঘ্নে নিয়োগ পেয়ে গেল। এটা কেমন হলো? 84% মুক্তিযোদ্ধা কোটা, মানে 100% এই হাসিনা কোটাভোগী এরা নিয়োগ পেল। এর মাধ্যমে আমি বোঝাতে চাচ্ছি যে ডক্টর ইউনূস যাদের আত্মত্যাগের বিনিময়ে এই ক্ষমতা পেয়েছেন, আজকে তাদের চেতনা এবং মূলমন্ত্র বুঝতে ভুল করছেন। মানে ভুল করছেন, রাজনীতির ভাষায় এই ভুলকে বলে হচ্ছে বিশ্বাসঘাতকতা। এভাবে যদি চলতে থাকে তাহলে কখন বা ডক্টর ইউনূসের পতন হয়ে যায়। মানে অথবা আগে তিন বিপ্লবী সরকার যেমন হয়েছে, যেমন পরিণতি ভোগ করতে হয়েছে, তাকেও এরকম পরিণতি ভোগ করতে হবে। ক্ষমতার পরিণতি ঠিক এরকমই হয়। আপনি ইসলামের 4 খলিফা দেখেন, 3 জনই শহীদ হয়েছেন। আর এই বিপ্লবী যে বাকি আগের যে 3 সরকার, 2 জন শহীদ হয়েছেন, আর খন্দকার মোশতাক একজন 2 বছরের জেল খেটেছেন। ডক্টর ইউনূসের জন্য কি অপেক্ষা করছে তা আল্লাহই ভালো জানেন। তবে ইতিহাসের শিক্ষা, আমার ধারণা এখনও সময় আছে। ছাত্রদের যে প্রত্যাশা বা সংস্কার, এটা খুব বেশি হলে মাত্র কয়েক মাসের ব্যাপার। মানে মুক্তিযোদ্ধা কোটা সংস্কার, শেখ হাসিনার এই বিশাল সাম্রাজ্য, এই মুক্তিযোদ্ধা কোটা বৈষম্য, তা শেখ হাসিনার রাজনীতির একমাত্র পুঁজি হচ্ছে এই কোটা বৈষম্য। এটা ভারতেরও পুঁজি। ডক্টর ইউনূস সরকার যদি এই মুক্তিযুদ্ধের এই 71-এর এই মুক্তিযোদ্ধা চ্যাপ্টার, মানে সকল ভাতা, কোটার সুবিধা, মানে হাসিনার হাতে গড়া লাখ লাখ এই কোটার সুবিধাভোগী, মানে যে পদেই থাকুক, এদিকে ছাঁটাই করা, এটা কত বড় চ্যালেঞ্জ। কিন্তু ব্যাপার না, খুবই সহজ ব্যাপার। এদিকে যদি এইটা ছাঁটাই করা যায়, ভাতা যদি বন্ধ করা যায়, এই যে মিছিল দেখছেন না, বিভিন্ন জায়গায় মিছিল, এটা একদম স্টপ হয়ে যাবে। মানে দেশের সংস্কার, আর কোনো সংস্কার দরকার নাই। এটা 24-এর যে হাজারো শহীদ এবং আমাদের আন্দোলনকারী, আমাদের যোদ্ধাদের একমাত্র প্রাণের আবদার, এটাই আবদার। ডক্টর ইউনূস সরকার এই বিষয়ে টোটালি বেখবর, সবাই বেখবর। সরকার যদি এই বিষয়ে উদ্যোগী হতেন, এই রাজনীতিবিদদের উল্টাপাল্টা দাবি দেওয়া বা এত নির্বাচনের দাবি দেওয়া, কেউ একটু শব্দ করতে পারতেন না যদি এই কোটা সংস্কারে যদি ডক্টর ইউনূস সরকার উদ্যোগী হতেন। আমাদের চাওয়া হচ্ছে 24-এর এই পরবর্তী বাংলাদেশ হবে একটি কোটা বৈষম্যের ঊর্ধ্বে একটি ইনসাফের রাষ্ট্র হবে, এটা আমাদের চাওয়া ছিল, সবার চাওয়া এটা। কিন্তু এখন যদি ডক্টর ইউনূস সরকার এটা না করেন বা করতে ব্যর্থ হন, তার কি পরিণাম হবে এটা ইতিহাস বলে দেবে। আমরা জাস্ট আলোচনা করলাম, ইতিহাসের কেন্দ্রিক বিগত 3টা সরকার বিশ্লেষণ করলাম। ভুল হয় ক্ষমা করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।